আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষের ছাত্র। পড়ালেখায় ভালো ছিলাম, তাই মাস্টার্স পাশের পর বিসিএস এর প্রস্তুতির কথা ভাবছিলাম। আমার ছোট বোন প্রাইভেট প্রতিষ্ঠানে পড়তো। ওর নাম আনহা। আনহাও মেধাবী ছাত্রী। যাই হোক, আমরা অনেক সুখেই ছিলাম, কিন্তু সুখের মাঝে কালো ধোঁয়া নেমে আসলো। আমার অনার্স ফাইনাল পরীক্ষার 3 মাস আগে হঠাৎ করে আব্বু স্ট্রোক করে বসে। আব্বু এতটাই অসুস্থ হয়ে পড়ে যে কাজ করা তো দূরের কথা, উঠে দাঁড়াতে পর্যন্ত পারত না। আব্বু যে কোম্পানিতে জব করত, সেখান থেকে 2 লাখ টাকা দিয়ে আব্বুকে বের করে দেয়, আর আমার উপর সম্পূর্ণ পরিবারের দায়িত্ব এসে পড়ে যায়। তাই কোনো মতে অনার্স পাশের পর চাকরির পিছনে লেগে পড়ি, কিন্তু চাকরি না পেয়ে টিউশনি করিয়ে নিজে চলেছি এবং পরিবারকেও চালিয়েছি। এখানে অনেক খরচের জন্য সবাই গ্রামে পাঠিয়ে দিলাম। টিউশনির টাকা দিয়ে নিজে চলি এবং বাসায় টাকা পাঠাই। কয়েকটা ব্যাচ পড়াই আমি। সায়েন্স নিয়ে পড়েছি আমি, তাই স্টুডেন্ট অনেক। তারপর মাস্টার্স পাস করলাম। একটা মেয়েকে ভালোবাসতাম। সে আমার 1 বছরের জুনিয়র ছিল। নাম ছিল আকলিমা আক্তার কণা। সে বড়লোক বাবার মেয়ে ছিল, আর আমি তখন বেকার। তাই কণার সাথে ইচ্ছে করে একটা ত্রুটি বের করে ব্রেকআপ করে দেই। অনেক কেঁদেছিলাম, কিন্তু বাস্তবতা মেনে নিয়েছি। কেটে গেছে প্রায় 1.5 বছর। অনেক কিছুই পাল্টে গেছে। এই চঞ্চল ছেলেটা অনেকটা শান্ত হয়ে গেছে। বাবাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। ডাক্তার বলেছে 2 বছরের মধ্যে অপারেশন করালে সম্পূর্ণ সুস্থ হবে, কিন্তু তার জন্য 20 লাখ টাকা লাগবে। এবং ভাবতেছি আর চোখ বেয়ে পানি পড়তেছে। যখন বুঝলাম এটা পাবলিক প্লেস, তখন ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে আসলাম। প্রায় 2টার সময় আমার ডাক পড়ল। পেটে ক্ষুধা নিয়ে ভিতরে ঢুকলাম। আমার পর স্যারেরা লাঞ্চ করবে, তারপর আবার ইন্টারভিউ নেবে। যাই হোক, ভয় নিয়ে দরজায় নক করলাম। আসসালামু আলাইকুম, আসতে পারি স্যার? ভেতর থেকে বলল, আসো। আমি ভিতরে ঢুকে চেয়ারের সামনে দাঁড়িয়ে গেলাম। আমায় বসতে বলল। আমি চেয়ারে বসলাম। সামনে দেখলাম 4টা চেয়ার। 3 জন আছে, মানে আরেকজন নেই। হঠাৎ কেউ একজন ভিতরে ঢুকলো, বোরকা পরা। ভিতরে ঢুকে ফাঁকা চেয়ারে গিয়ে বসলো। আমি বুঝলাম ইনি বস। মেয়েটা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বোরকার মুখোশটা খুললো। আমি দেখে টাসকি খেলাম। আরে, এ তো কণা, এখানে কেমনে আসলো? হায় আল্লাহ, অল্পের জন্য বোধহয় সব শেষ। আবার ভাবতেছি কণা এখানে আসলো কেমনে? হয়তোবা বিয়ে হয়েছে মালিকের ছেলের সাথে। কণার সাথে ইচ্ছে করে ব্রেকআপ করার প্রতিশোধ নেবে মনে হয়। আমার মুখ ভয়ে এমন হয়েছে যে আমি এভারেস্ট সর্বোচ্চ চূড়ান্ত উঠতে গিয়ে পড়ে গেলাম, আমার সব কল্পনা উড়িয়ে দিয়ে। সার্টিফিকেট দাও। এই যে স্যার। নাম কি তোমার? মোহাম্মদ ওমর ফারুক। সব তো ভালোই, অভিজ্ঞতা আছে কি? না স্যার। এর আগে কয়টা ইন্টারভিউ দিয়েছো? প্রায় 20টার মতো স্যার। হয়তোবা তোমার সমস্যা আছে, তাই নেয়নি। আসলে তা নয় স্যার, আমি উচ্চ পদস্থ কর্মকর্তাদের টাকা দিতে পারিনি, তাই হয়নি। এখানে চাকরি না হলে কি করবেন? কি আর করব, অনেক গার্মেন্টস কোম্পানি আছে তো, সেখানেই ঢুকে যাব। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করে গার্মেন্টসের চাকরি করবা? স্যার, প্যান্ট কখনো গার্মেন্টস বা লেবারে মানবে না। আরো কত ছাত্র আছে আমার মতো। কোথায় যাচ্ছেন? জানি এই চাকরিও টাকা ছাড়া হচ্ছে না। অযথা খিদে নিয়ে বসে থেকে লাভ নেই। আমার সার্টিফিকেট দিয়ে দেন, চলে যাই। যদি বলি আপনার চাকরি হয়ে গেছে, তাহলে কি করবেন? ম্যাম, ফাজলামো করবেন না। আপনাদের কথাই বুঝেছি, আপনাদের লোক নেওয়া অনেক আগেই শেষ হয়েছে। এখন যেই আসবে উল্টাপাল্টা প্রশ্ন করে নাজেহাল করবেন। আমরা কি এই জন্য এখানে বসেছি নাকি? বেয়াদব, বেরিয়ে যাও এখান থেকে। তারপর আমি মন খারাপ করে চলে আসি। আমি বাসে করে বাসার দিকে রওনা দেই। আর ওইদিকে স্যার 1 হলো কোম্পানির মালিক জিসান চৌধুরী, স্যার 2 ওনার ছেলে কাব্য চৌধুরী, স্যার 3 হলো ম্যানেজার হারুন খান, আর কণা হলো জিসান চৌধুরীর ভাগ্নি। এদিকে কণার আমার সাথে ব্রেকআপের পর টিসি নিয়ে
কানাডায় গিয়ে ম্যানেজমেন্ট নিয়ে অনার্স পাশ করি। পাশ করে দেশে এসে মামার কোম্পানির একটা শাখা দেখাশোনা করে। ওরা সবাই লাঞ্চ করতে গেল ওখানে। দেখছো মামনি, ছেলেটা কি বেয়াদব। আমি তো থাপ্পড় দিতে চেয়েছিলাম। মামা জানো ওই ছেলেটাকে? হবে হয়তো কোনো ছোট লোকের বাচ্চা। কেন মামনি? মামা এই ছেলেটাকে আমি ভালোবাসতাম। তার মানে তুই এই সামান্য ছেলের জন্য দেশ ছেড়েছিলি? ভাইয়া ওকে অপমান করবি না, ফারুকও আমায় ভালোবাসতো, কিন্তু হঠাৎ একদিন এসে সামান্য একটা ভুলের জন্য আমার সাথে ব্রেকআপ করে দেয় আর আমায় অনেক অপমান করে। আমি সেটা সহ্য করতে না পেরে ওকেও ছোট লোক জানোয়ার ইত্যাদি বলে ব্রেকআপ করি, তারপর দেশ ছেড়ে চলে যাই। ভালো হয়েছে, ছোট লোকের কাছ থেকে বেঁচেছিস। ভাইয়া আসলে তা না, আমি ওখানে গিয়ে কিছুদিন পর বুঝতে পারি ফারুকের কোথাও না কোথাও ঝামেলা হয়েছে, যার কারণে ইচ্ছে করেই আমার সাথে ব্রেকআপ করেছে, কিন্তু ওর সাথে অনেক যোগাযোগ করতে চেয়েও পাইনি। কেন মামনি? মামা যে ছেলে ছিল অনেক চঞ্চল আর রসিক স্বভাবের, আজ তার গম্ভীর ভাব দেখে আমার কান্না আসছিল, তাই কথা বলতে পারিনি। তুমি এখন ওকে ভালোবাসো? মামা, একমাত্র ওর জন্যই আমি দেশে আসছি, কিন্তু ওর ঠিকানা পাইনি। অনেক খুঁজেছি, ওর বন্ধুদের মাধ্যমে লোকেশন খোঁজার চেষ্টা করেছি, কিন্তু পাইনি। সবাই বলে গ্রামে গেছে, কিন্তু কেউ ঠিকানা জানে না। তাহলে ছোট লোকটাকে চাকরি দে। ওর সাথে আমার আজ যে করেই হোক দেখা করতে হবে। ও তো ঠিকানাও জানিস না, কেমনে দেখা করবি? শুনো, ওর চাকরি কনফার্ম করে ওর জিমেইলে মেসেজ দাও আর ওকে আমার পেয়ে হিসেবে নিয়োগ দাও। আর ওকে বুঝতে দেওয়া যাবে না আমি ওকে ভালোবাসি আর ফারুক মনে করেছে আমার বিয়ে হয়েছে। আর ওর সাথে এমন চুক্তি করতে হবে যেন 10 বছরে চাকরি ছাড়তে না পারে, পারলে অনেক টাকা ওকে লোন দেওয়া হবে। মামনি, তুমি আমার মেয়ের মতোই, যা ভালো বোঝো তাই করো। ওকে মামা, আর ম্যানেজার স্যার কাজটি করবেন। ওকে। তারপর ওরা খেয়ে আবার ইন্টারভিউ নিতে শুরু করলো। আর এদিকে আমি বসে বসে বাসায় আসি। বাসায় এসে দেখি রান্না করার কিছুই নেই। পাশের দোকান থেকে অরেঞ্জ বিস্কুট আর BQQ চানাচুর এনে খেলাম আর পানি খেয়ে ঘুমাইলাম। উঠলাম ছাত্রের ডাকে। আসলে আমি দুটো রুম নিয়ে থাকি, শহর থেকে একটু দূরে। রুম ভাড়া লাগে 4000, ছাত্র পড়াই 18 জন, 4টা ব্যাচ, সকালে 8টা থেকে 9টা, আবার 9টা থেকে 10টা, আর বিকেলে 4টা থেকে 5টা, আর একটা হচ্ছে 5টা থেকে 6টা। কোনো মাসে আরও ছাত্রের সংখ্যা কমে যায়। আমার আব্বু প্রত্যেক মাসে ওষুধ খায় 3000 টাকার, ছোট বোনের প্রাইভেট খরচ 2000 টাকা, আর পারিবারিক খরচ 5000 টাকা। আমার খরচ থাকে 4000 টাকা। কোনো মাসে ছাত্র কমে গেলে আরও টাকা কম পায় হয়। আবার কোনো ছাত্র 2 মাস পরে টাকা না দিয়ে চলে যায়। আর প্রাইভেটে বকবক করতে ভালো লাগে না, তাই চাকরিটার চেষ্টা করতেছি। যাই হোক, প্রাইভেট শেষে বাড়িতে কল দিয়ে কথা বললাম। অন্যদিন হলে একটু হলেও পড়তে বসি, কিন্তু আর পড়তে বসতে ইচ্ছে নেই, তাই ফোনে অনলাইনে কাজ শেখার কোর্স নিয়ে কথা ভাবতেছি। তখনই একটা জিমেল আসলো। আমি জিমেলটা ওপেন করলাম। ওখানে লেখা যে আমার চাকরি কনফার্ম করা হয়েছে, আমাকে কালকে সকাল 10টায় দেখা করতে বলেছে। আমি মনে করলাম কণা আমায় অপমান করার জন্য এই পথ খুলেছে, তাই আমি সেদিকে মনোযোগ দিলাম না। মেসেঞ্জারে আবার ফ্রিল্যান্সিং কোর্স নিয়ে কথা বলা শুরু করলাম। কথা বলে ঘুমাইলাম। পরের দিন ছাত্রদের পড়ালাম সকাল 10টা পর্যন্ত। তারপর খিচুড়ি বসিয়ে দিলাম। তখন বাজে সকাল 11টা। আমার ফোনে কল আসলো। আমি প্রথমবার ধরতে পারিনি, ধরলাম দ্বিতীয়বার। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওপাশ থেকে বলল, ওয়ালাইকুম আসসালাম, আমি কোম্পানি থেকে ম্যানেজার হারুন বলছি। আপনাকে আজ ডাকা হয়েছে, আপনি আসেননি কেন? সরি স্যার, আমার মনে ছিল না। আপনি 30 মিনিটের মধ্যে আসেন। ওকে স্যার। এখন কথাটা শুনে ভালো লাগলো। আমি না খেয়ে রেডি হয়ে দিলাম দৌড়। বাসে করে যেতেই 11:50 বাজলো। আমি অফিসে ঢুকলাম। দারোয়ানের সহায়তা নিয়ে ম্যানেজারের রুমে গেলাম। স্যার, আসবো কি? আসো, বসো। ধন্যবাদ স্যার। আমায় কেন ডাকা হয়েছে স্যার? তোমার চাকরি হয়েছে, কিন্তু কিছু শর্ত আছে। কি শর্ত স্যার? সেটা অফিসের মালিক বলবে, চলো আমার সাথে। ওকে, চলেন। তারপর ম্যানেজার স্যার
আমায় জিসান স্যারের কেবিনে নিয়ে গেল। স্যার আমায় বসতে বলল। ম্যানেজার স্যার চলে গেল। কেবিনে আমি আর জিসান স্যার। তুমি কি নিয়ে পড়ছো? স্যার, আমার মূল সাবজেক্ট ছিল আইসিটি, কিন্তু বিজ্ঞানের সব বিষয়ে পারদর্শী ছিলাম। তাহলে তোমার একটা কাজের দায়িত্ব দেই। কি কাজ স্যার? আসলে আমার অফিস 3টা, আর আমার ব্যবসার কাছে সবসময় দেশের বাইরে থাকতে হয়। তাই হেড অফিসে আমার ছেলে দেখে, একটা শাখা অফিস আমার মেয়ে দেখে, আরেকটা আমার ভাগ্নি দেখে। ও, খুব ভালো স্যার। তোমার কাজের দায়িত্ব অনেক বড় হবে এবং বেতনও দ্বিগুণ পাবা। কি কাজ স্যার? আমি কিন্তু কোনো অনৈতিক কাজ করতে পারবো না। আরে তেমন কিছুই না। তোমার কাজ হচ্ছে আমার এই শাখায় মোট খরচ কত হলো, শ্রমিকের বেতন, কত পিস প্রোডাক্ট সেল হলো, সেগুলো ছক তৈরি করতে হবে। এই কাজ মাসে টানা 7 দিন করলেই হয়ে যায়। সেটা করবা আর আমার ভাগ্নির বিয়ে হতে হবে। সরি স্যার। সরি কেন? স্যার, সব ঠিক আছে, কিন্তু মেয়ে মানুষের বিয়ে হতে পারবো না। ভেবে দেখো, বেতন 40,000। তোমার ডিউটি সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত। সকাল আর দুপুরে খাওয়া ভাগ্নির বাসায় খাওয়া। স্যার, বিয়ে না হলে কি হয় না? আমার বেতন কম হলেও হবে। সরি বাবা, তাহলে তুমি আসতে পারো। স্যার, আমি রাজি। ফ্রিতে পেয়েছি, এটাই অনেক। এটাতে স্বাক্ষর করো। এটা কেন স্যার? তুমি 5 বছর আগে চাকরি ছাড়তে পারবে না, সেটা দলিল। এটা করে দাও নির্ভয়ে। ওকে স্যার। বলেন, কোনো কিছু না ভেবে স্বাক্ষর করলাম। তুমি কাল আসবা, এই কেবিনে আমার ভাগ্নি থাকবে, ওই তোমার বস হবে। সম্মান করবা তাকে, আর পাশে কেবিনটা তোমার। ওকে স্যার। আমি কি এখন যাব? 5 মিনিট দাঁড়াও, তোমার এমপ্লয়ি কার্ড বানানো হচ্ছে, এক্ষুনি দিবে। ওকে স্যার। লাঞ্চের সময় আমার কার্ড দেওয়া হলো। আমি খুশি মনে বাসায় আসলাম। সেদিন প্রাইভেট পড়িয়ে সবাইকে চাকরির কথা বললাম। ছাত্ররা সবাই পরের দিনই বেতন দিবে। যাই হোক, বাসায় কল করে জানালাম। পরের দিন সকাল সকাল হালকা খেয়ে অফিসের দিকে রওনা দিলাম। অফিসে পৌঁছে বসের কেবিনে বসকে দেখে আমি টাসকি। আমি কাকে দেখছি? এ তো আমার কণা। অফিসের সময় মতো পৌঁছালাম। আজ আমার জয়েনের দিন, আর আমার কাজ শিখিয়ে দিবে বস। আর কালকে জেসান স্যার বলেছে তার ভাগ্নি, অর্থাৎ আমাদের নতুন বস, আমায় কাজ শিখিয়ে দিবে এবং আমি বসের পিএ। তাই সবার আগে আমায় বসের রুমে যেতে হবে। আমি বসের রুমের দরজায় নক করলাম। আসতে পারি ম্যাম? বসুন। আমি ভিতরে ঢুকে বসের চেয়ারে কণাকে দেখে পুরাই শকড হয়ে গেলাম। তার মানে কণাই স্যারের ভাগ্নি। কাম সারছে। ব্রেকআপের শখ আমার মিটিয়ে দেবে। আমি ভয়ে ভয়ে ভিতরে গিয়ে কণার সামনের চেয়ারে বসলাম। কেমন আছো ফারুক? জি ম্যাম, আল্লাহর রহমতে ভালোই আছি। আমায় ম্যাম ডাকতেছো কেন? তুমি কি আমায় ভুলে গেছো? ম্যাম, আপনার সাথে আগে যে পরিচয় থাকুক না কেন, এখন আর নেই। এখন শুধু একটাই সম্পর্ক, সেটা হলো বস আর সাধারণ কর্মীর। এমন করে বলো না। তোমার পরিবারের সবাই কেমন আছে? আছে একরকম। আপনি কেমন আছেন? 3 দিন থেকে অনেক খুশিতে আছি। তাই নাকি? আপনার স্বামী কি ব্যবসায় অনেক লাভ করেছে নাকি? কোথাও ঘুরতে যাবেন? না, তেমন কিছু না, আমি বিয়ে করিনি। ভালো তো। আমার কাজটা বুঝিয়ে দিলে ভালো হতো। তোমার কাজ সবসময় আমার সাথে থাকা। ওকে ম্যাম। তুমি আর আগের ফারুক নেই। যে ফারুক ছিল চঞ্চল আর বন্ধুদের সাথে সারা দিন বাতিয়ে রাখতো, আর তুমি এখন এত গম্ভীর কেমনে হয়েছো? সব বাস্তবতা ম্যাম। আমি জানি তুমি আমার সাথে চাপে পড়ে ব্রেকআপ করেছো, কিন্তু কেন করেছো বলবা প্লিজ? আরে ওসব কথা বাদ দেন ম্যাম, আমার কেবিন দেখিয়ে দেন। দাঁড়াও, আমি আসতেছি। কণা বাইরে গেল। আমি কণার কেবিনটা দেখতেছি। অনেক সুন্দর আর সব সাজানি, একদম কণার মতো। রুমটি থাই গ্লাস দিয়ে ঘেরা। ভিতর থেকে সব দেখা গেলেও বাইরে থেকে দেখা সম্ভব না। আমি বসে আছি চেয়ারে। প্রায় 10 মিনিট পর আসলো, হাতে কি জানি একটা নিয়ে। চেয়ারে বসেই বলো না, এতদিন কোথায় ছিলে তুমি আর তোমার পরিবার? ম্যাম, আমি গ্রামে ছিলাম। আমি আমার কেবিনে যাচ্ছি ম্যাম। আরও আমায় ম্যাম বলবি? বল। তো তাহলে কি বলে ডাকবো? নাম ধরে অথবা জান পাখি, যা ইচ্ছা বলে ডাকবা। এ হয় না ম্যাম।
আর একবার ম্যাম বল, গলা নামিয়ে দিব, তারপর তোকে গুম করে দিব। কেউ টেরও পাবে না। ওকে, বলবো না, আর নাম ধরে ডাকবো না, তুমি করে বলবো। এই তো ঠিক আছে। এবার তো গলা ছেড়ে দাও। দাঁড়াও, আরো কথার উত্তর দাও। কি কথা? আমার সাথে বিনা কারণে ব্রেকআপ করছো কেন? বাধ্য হয়েছি করতে। আমার পরিবার তো রাজি ছিল তোমার আমার সম্পর্কে, তোমার পরিবারও ছিল, কিন্তু তুমি ব্রেকআপ করলা কেন? কেউ তো তোমায় চাপ দেয়নি, আর তুমি বিসিএসও তো দিলা না কেন? এসব বলা সম্ভব না, প্লিজ। বলো না হলে। ইস, আস্তে বলতেছি তো, ছেড়ে দিলে বলবো। ওকে। আমি উঠে দৌড় দিয়ে বাইরে যাওয়ার জন্য দরজায় গেলাম। এ কি, দরজা লক করা? কণা দেখি মুচকি হাসতেছে। তুমি ভালোই ভালোই সব উত্তর দিলে কিচ্ছু বলবো না। বলো তাহলে শুরু থেকে। বাধ্য হয়ে চেয়ারে এসে বসলাম। সামনে অনার্স ফাইনাল, হাতে 2 মাস সময় আছে। আমি আমার বন্ধু আদিলের বাসায় নোট নিতে গিয়েছি। বাসায় এসে দেখি আম্মু আর ছোট বোন কান্না করতেছে। রুমে গিয়ে দেখি আব্বু অচেতন আর আম্মু মাথায় পানি ঢালছে। আমি যখন বুঝতে পারলাম কিছু হয়েছে, তখন আব্বুকে দ্রুত হাসপাতালে ভর্তি করাই। তারপর? আর কি, ডাক্তাররা বের হয়ে বলল আব্বু স্ট্রোক করেছে। আব্বু কর্ম করতে পারবে না, চলতে পারবে না, এক কথায় অকেজো। পুরো পরিবারের দায়িত্ব তখন আমার উপর। আবার সামনে পরীক্ষা। আব্বুর অফিস থেকে 2 লাখ টাকা দিল। আর ঢাকায় তো অনেক খরচ। আমার ছোট বোনের স্কুল ফি, আব্বুর ঔষধ সহ প্রত্যেক মাসে অনেক টাকা যেত। তাই সবাইকে গ্রামে পাঠিয়ে দিলাম, আর আমি প্রাইভেট পড়ানো শুরু করলাম। তখন তোমাকে কিছুই জানাইনি, পরে আমি বলিনি তোমায়। আমার স্বপ্নগুলো চুরমার হয়ে গেল, আর তুমি আবার প্রেশার দেওয়া শুরু করলা, সময় দেয় না ইত্যাদি। তাই বাধ্য হয়ে তোমার সামান্য একটা ভুল ধরেই ব্রেকআপ করে দিয়েছি, কারণ তখন আর আমার কোনো উপায় ছিল না। সাবাস, খুব ভালো কাজ করেছো কুত্তা কোথাকার। আমি কি তোমায় ভালোবাসতাম না? আমায় একবার বলি কি এমন হতো, হ্যাঁ, যে তোমার বাসায় এত বড় ঘটনা ঘটে গেছে? তার জন্য দুঃখিত। এখন আঙ্কেলের কি অবস্থা? ডাক্তার বলেছে 5 বছরের মধ্যে যদি অপারেশন করাতে পারি তাহলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তার জন্য 20 লাখ টাকা লাগবে, আর আমার পক্ষে 20 লক্ষ টাকা সম্ভব না। তাই হাল ছেড়ে দিয়েছি। আমি দিলে নিবা কি? করুণা করছো আমায়? দেখো, করুণা করছি না। আমি জানি যদি আমি তোমায় টাকা দিতে চাই তুমি নিবা না, তাই আমি অফিস থেকে লোনের ব্যবস্থা করব। তাহলে আমি রাজি। ওকে, এখন চলো তোমার কাজ করা শিখিয়ে দিই। ওকে। কণা আমাকে আমার কেবিনে নিয়ে আসলো। তারপর কম্পিউটারে ছক তৈরি করা শেখাচ্ছে। আমি এই সাবজেক্ট নিয়ে পড়েছি, তাই অভিজ্ঞতা আছে, দ্রুতই শিখে নিলাম। কণা আমায় বাকি কাজ কমপ্লিট করতে বলে চলে গেল। আমি কাজ করতে লাগলাম। তখনই একটা অপরিচিত মেয়ে রুমে ঢুকলো। হ্যালো। হ্যালো। কথা বলার ইচ্ছে নেই, তবুও ভদ্রতার খাতিরে বললাম, আমি লিপি। আপনার নাম? আমার নাম ফারুক। আপনি পড়ালেখা কোথা থেকে করেছেন? ঢাকা ইউনিভার্সিটি থেকে। আপনি? জাহাঙ্গীরনগর থেকে। আপনি রিলেশন করেন না? করতাম, কিন্তু ব্রেকআপ হয়েছে। ভালো তো। হুম। আপনি কম কথা বলেন কেন? ভালো লাগে তাই। আপনি অনেক হ্যান্ডসাম। ধন্যবাদ। আমরা কি একে অপরকে তুমি করে বলতে পারি? আপনি পারবেন, কিন্তু আমি আপনি করেই বলবো। তা কি করে হয়? এমনি, যদি পারেন করেন, না হলে নাই। চেষ্টা করব। আমি আবার কাজে মনোযোগ দিলাম, আর এদিকে লিপি বকবক করেই যাচ্ছে। আমি মাঝে মাঝে করতেছি। জানি না কাজ কতক্ষণ করেছি। একটু পর কণা আসলো আমার রুমে চেক করার জন্য। রুমে এসে লিপিকে দেখে লিপির সামনে গিয়ে, এখানে কি করেন আপনি? জি ম্যাম, নতুন কলিগ আসছি, তাই পরিচয় হতে আসলাম। নতুন কলিগ আসলে কি পরিচয় হতে হবে নাকি? আপনার কাজ নেই? জি ম্যাম, শেষ হয়েছে। এখনই আমার কেবিনে আসবেন, অনেক কাজ পড়ে আছে। আর আপনি বলেন কাজ নেই? ওকে ম্যাম, আমি আসতেছি। ওকে, আপনি আমার কেবিনে যান। লিপি কণার কেবিনে গেল, আর কণা আমার সামনে একটা চেয়ার টেনে বসলো। কাজ করতে কোনো সমস্যা হলে আমাকে বলো।
অনেক দিন পর কম্পিউটারে এসব কাজ করতেছি। প্রথমে একটু সমস্যা হলেও এখন একটু ভালোভাবে করতে পারতেছি। যেগুলো কাজ দিলাম কতক্ষণ লাগবে সেগুলো করতে? যদি টানা করি তাহলে আর 2 ঘন্টাই হবে। ভালো তো, আমি তো ভেবেছিলাম আজ সারা দিন লাগবে কাজটি করতে। না ম্যাম, লাঞ্চের পর কাজ শুরু করলেই হয়ে যাবে। আর কতক্ষণ আছে লাঞ্চের দেখো তো। ও শিট, আমার মাত্র 20 মিনিট আছে লাঞ্চের। আমি জানি সময় নেই, লাঞ্চের সময় রেডি থেকো। কেন ম্যাম? আবার ম্যাম বলছো? সরি, কিন্তু কোথায় যাবা? আমাদের বাসায় লাঞ্চ করতে। আমি যেতে পারবো না। তোমার বাসায় আমি কেন যাব? তোমার সাথে ব্রেকআপ করেছি, তার প্রতিশোধ কি তুমি এভাবে নেবা নাকি? কি? আমি প্রতিশোধ নিচ্ছি? আমি এমনি মজা করলাম। আমি তোমার বাসায় যেতে পারবো না, ক্যান্টিনে খেয়ে নেব। আলট্রা ভাব নিয়ে লাভ নেই। আর বলবো না, তোমার চাকরি দেওয়ার সময় বলা হয়েছিল সকাল আর দুপুর আমাদের বাসায় খাবে। তুমি যখন খাবেই না তাহলে আমাদেরই খাবার বেঁচে যাবে। আরে, আমি তোমার সাথে ফাজলামো করতেছি। আমি যাব তো, যাবার সময় আমায় ডাক দিও। আমার মনে ছিল না। আর ফ্রি খাওয়া ছেড়ে দেওয়া যায় নাকি? আর ক্যান্টিনে খেলে তো এক বেলায় কমপক্ষে 150 টাকা যাবে। আচ্ছা ডাক দিব, এখন মনোযোগ নিয়ে কাজ করো, ফাঁকিবাজি চলবে না। ওকে ম্যাম। আবার ম্যাম বললা কেন? আপনি তো ম্যামের মতো করে আদেশ করলেন, তাই ম্যাম বলেছি। যাই বলো ম্যাম বলবা না। তাহলে আফামনি বলি। তোকে তো। কণা কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পর আমি কাজে মনোযোগ দিলাম। আসলে আমার কাজ অল্প, সপ্তাহে একদিন যদি মনোযোগ দিয়ে কাজ করি তাহলেই হবে, বাকি 6 দিন না করলেও সমস্যা নেই। যাই হোক, আমি কাজ করতে লাগলাম। আর ওদিকে কণা নিজের কেবিনে প্রবেশ করলো। কণা দেখলো লিপি সামনের চেয়ারে বসে আছে। কণা বসের সিটে গিয়ে বসে। সরি মামা, দেরি করার জন্য। ব্যাপার না মামা, তোদের দুজনের কাহিনী এতক্ষণ সিসিটিভিতে দেখলাম। এটা কিন্তু তোর ঠিক হয়নি। যাই হোক, কেমন দেখলি? মামা সেই, তুই একে কোথায় পেয়েছিস? আমি তো ক্রাশ খেয়েছি। তুই যদি না রিলেশন করিস আমায় বল, আমি এখনই প্রপোজ করব। এক লাথি খাবি। ওকে আমি অনেক ভালোবাসি। ওর দিকে চোখ দিলে তোর আদনানকে সব বলে দিব। কল দিলেও সমস্যা নেই। আমি ফারুককে যদি পাই তাহলে আদনানকে এমনিতেই ছেড়ে দিতাম। ওকে, তাহলে কল দিলাম। হারি পাগলি নাকি? কল কেটে দে। তোর ফারুক কাকে তুই রাখবই বলে কণার হাত থেকে ফোন নিয়ে কেটে দিল। এই তো গুড গার্ল। একটু পর লাঞ্চ করতে হবে, তুই তোর কেবিনে যা, আমি বাসায় যাব। ওকে ট্রিট কবে দিবি সেই কথা বল। চিন্তা করিস না, কয়েকদিনের মধ্যে ট্রিট পাবি। ওকে মামা, আমি যাচ্ছি। ওকে। তারপর লিপি নিজের কেবিনে চলে গেল। আর কণা টেবিলের উপর থাকা একটা ফাইল মনোযোগ দিয়ে দেখতে থাকলো। এবার লিপির পরিচয় দিয়ে নেই। লিপি আর কণা এখন ঘনিষ্ঠ বন্ধু এবং দুঃসম্পর্কের বোন হয়। লিপি আর কণা ভালো বন্ধু, কিন্তু অফিসে দেখে কখনো বোঝাই যাবে না ওরা যে বেস্ট ফ্রেন্ড। লাঞ্চের সময় হলো, তখন কণা কেবিন থেকে বেরোলো। কণা নিজের কেবিন থেকে বেরিয়ে আমার কেবিনে এসে, লাঞ্চের সময় হয়েছে, যাবে, চলো। চলো বলেই কম্পিউটার বন্ধ করলাম। ওকে, আসো। কণা গাড়ির কাছে গেল, আমিও পিছন পিছন গেলাম। কণা ড্রাইভার কাকাকে ছুটি দিয়ে দিল। কাকাকে ছুটি দিলে কেন? তুমি চালাবা তাই? পারি না তো আমি গাড়ি চালাতে। তোমাকে গাড়ি চালানো শিখতে হবে। আমার শেখা লাগবে না, আমি ড্রাইভারই করব না। তাহলে আমার ড্রাইভার কে হবে? বুঝলাম না, কি বললো আরেকবার বলো তো। না কিছু না। তোমার ড্রাইভার মানে কি বোঝাতে চাচ্ছ তুমি? তুমি যা বোঝো তাই। এখন গাড়িতে ওঠো, প্রচুর ক্ষুধা লাগছে, বাসায় যাওয়া লাগবে। আচ্ছা চলো। তারপর কণা ড্রাইভারের সিটে বসলো আর আমি পিছনের সিটে বসলাম। তখনই তুমি পিছনে বসলা কেন? তাহলে কোথায় বসবো? আমাকে কি তোমার ড্রাইভার মনে হয়? সামনে বসো। আচ্ছা, আমি সামনে গিয়ে বসলাম আর কণা গাড়ি চালাতে লাগলো। প্রায় 20 মিনিট পর একটা বাড়ির সামনে আসলাম। দারোয়ান গেট খুলে দিল আর কণা গাড়ির ভিতরে ঢুকালো। বাসাটা দোতলা, বাইরে থেকে দেখতেই অনেক সুন্দর, না জানি ভিতরে আরো কেমন। যাই হোক,
গাড়ি থেকে নেমে কণা বাসার ভিতরে ঢুকলো আর আমি ওর পিছনে। তখনই একজন ভদ্র মহিলা আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে রে মা এই ছেলেটা? ওর নাম ফারুক, আমার পিয়ে। আর ফারুক উনি আমার আম্মু। বাবা তুমি বসো, আমি আসতেছি। আর কণা শুনে যা তো। ঠিক আছে। আমি বসে ফোন টিপতে লাগলাম আর ওদিকে কণাকে ওর আম্মু বেডরুমে নিয়ে গেল। কণা এই নামটা কেমন যেন তোর মুখে শুনেছি। ওমর ফারুক। ওই বজ্জাত ছেলে যে তোকে ছেড়ে চলে গেছে, সে ছেলে এই ছেলে নাকি? আম্মু দাঁড়া, একে এখনই ঘাড় ধরে বের করে দেব। আম্মু দাঁড়াও, তুমি জানো না ফারুক তখন কোন পরিস্থিতিতে ছিল? ওই পরিস্থিতিতে যে কেউ এই কাজই করতে পারে। কি হয়েছিল সেটা বল তাড়াতাড়ি। শোনো তাহলে। তুই কি ফারুককে এখনো ভালোবাসিস? আম্মু, ওর জন্যই তো আমি এখনো কোনো রিলেশনে জড়াইনি। ফারুক কি পরে আরো রিলেশনে গিয়েছিল? আর আমি ওকে গিয়ে বলে দিই তুই ওকে ভালোবাসিস? পাগল নাকি? তাহলে এভাবে ধুকে ধুকে মরবি নাকি? আম্মু, ওকে অনেক দিন পর খুঁজে পেয়েছি, একটু সময় যাক। আর ওর মাথার উপর অনেক চাপ। ওকে সমস্যা নেই, তবে একটা জিনিস মাথায় রাখবি, ভালোবাসা হারিয়ে ফেলিস না। এখন কথা না বলে জামাই আসছে, খাওয়াও আগে। মনে ছিল না, চল টেবিলে। ছেলেটা মনে হয় বসে আছে। চলো। আমি বসে আছি, তখনই কণা আর আন্টি আসলো। বাবা দেরি করার জন্য দুঃখিত। আন্টি কি বলেন এগুলো? আমি ম্যামের শুধু পিয়ে, আমাকে সরি বলছেন কেন? আর দেরি হতেই পারে। টেবিলে বসো। বসো। আপনিও চলেন ম্যাম। চলো। আন্টি আপনিও বসেন। না বাবা, আমি লাঞ্চ করেছি, এখন তুমি করো। আপনি করেছেন তো? যাই হোক, আর ভকভক না করি। খাওয়া দাওয়া শেষে আন্টির হাতের পাকের অনেক প্রশংসা করলাম, কারণ মুরগির মাংসটা সত্যি খুব সুন্দর হয়েছিল। তারপর কণা আমাকে ওদের বাসা দেখাতে নিয়ে গেল। বাসাটা দোতলা, নিচের তলায় 3 রুম আর একটা কারখানার জায়গা। ওপর তলায় 4 রুম। ওপর তলায় কণার পরিবার থাকে আর নিচতলায় ভাড়াটিয়া। কণা আমাকে ছাদে নিয়ে গেল। দেখি অনেক ফুলের গাছ ওদের ছাদে। তুমি এখনো ফুল পাগলি থেকে গেলে? যাকে ভালোবাসতাম তাকেই এখন ভালোবাসি, তাহলে ফুল পাগলি কেন থাকবো না? যাক, তুমি তাহলে একজনকে পেয়ে গেছো। তাতে তোমার কি? আচ্ছা, তোমার আব্বুকে তো দেখলাম না। আর তুমি এত সুন্দর বাসা থাকতে হোস্টেল থাকো কেন? আসলে কি বলবো, তুমি যে বাসায় আসছো, আমার আব্বুকে দেখছো বাসায়? না তো। আর তোমার বাবা না পুলিশ কমিশনার? অনেক ঘটনা। আব্বু মদ খেয়ে এসে অনেক খারাপ আচরণ করত, তাই আম্মু আমাকে হোস্টেলে রেখেছিল। কয়েকদিন আগে আব্বু আমার আম্মুর সাথে রাগ করে চলে যায়। 6 মাস আগে গেছে, এখনো আসেনি। ও আচ্ছা, তোমার রুম কোনটা? ওইটা। চলো তোমার রুম দেখে আসি। না, যাওয়া যাবে না। কেন? আমার রুমটা পার্সোনাল, আর আমার প্রাইভেট মানুষ ছাড়া আমার রুমে ঢুকতে দিব না। হারামজাদা, আমার রুমের দেয়ালে শুধু তোমারই ফটো, দেখলে ঝামেলা করবা তুমি, তাই তোমার রুমে নিয়ে যাব না। আর কালকে সব সরিয়ে দিব। সরি, প্রাইভেট জিনিস আপনার। আসলে মেয়ে মানুষের রুম, আর আজ আমি গোছাইনি রুম, কালকে ঢুকবা, সমস্যা নেই। না লাগবে না, চলো অফিসে যেতে হবে। ওকে চলো। তারপর আমরা ছাদ থেকে নিচে আসলাম। আমি গাড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে আছি আর কণা ব্যাগ নিয়ে রেডি হয়ে নিচে আসলো, সাথে আন্টি। আন্টি আমার সামনে এসেই, বাবা তোমাকে একটা কথা বলতাম। একটা কেন আন্টি, যত ইচ্ছা জিজ্ঞেস করেন। কণা তুই নিচে দাঁড়া একটু, আমরা আসতেছি। ও কেমন? আমি আর আন্টি যাচ্ছি। তখনই, বাবা একটা কথা বলো তো, তুমি কি আগে থেকে কণাকে চেনো? না আন্টি। দেখো বাবা, আমার কাছে মিথ্যা কথা বলবা না। আচ্ছা তুমি আমার সাথে আসো। চলেন। আন্টি আমাকে কণার বেডরুমে নিয়ে গেল। আমি রুমের ভিতরে প্রবেশ করলাম আর টাস্কি খেলাম। আমার অনার্স প্রথম বর্ষে থাকার সময়কার সব ফটো দিয়ে কণার রুমের চারপাশ ঘেরা। তখন অবশ্য একটু পাতলা ছিলাম, মুখে দাড়ি ছিল না একটাও। এখন আমি একটু মোটা হয়েছি আর মুখ ভর্তি দাড়ি। আগের ছবি দেখে অনেকে আমাকে চিনবেই না। যাই হোক,
কনার রুমে আমার যত ছবি আছে আমার মোবাইলে বোধহয় তত ফটো নেই। তখনই এই ফটোর ছেলেটা তুমি কি? জি আন্টি। চেনা যায় না তোমাকে? যাই হোক, তোমার আব্বু এখন কেমন আছে? আল্লাহর রহমতে ভালো আছি। আমার মেয়ে এখন এই ছবি প্রত্যেক দিন বের করে কাঁদে। আন্টি, আপনার মনের ভুল। কনার আর আমার ব্রেকআপ অনেক আগেই হয়েছে। সেটা শুনেছি। কনা তোমার কাছে ফিরে আসলে ওকে মেনে নেবা? আন্টি, আমি চাই কনা সুখে থাকুক, আর সুখে থাকার জন্য দরকার টাকা। আমার কাছে তো টাকা নেই, আর আমি কনার যোগ্য না। কনা অনেক ভালো পাত্র পাবে, আমি নিশ্চিত। বিসিএস ক্যাডার তো পাবেই, যেখানে অনেক সুখে থাকবে। টাকা দিয়ে কি হবে বলো বাবা? আন্টি, আবেগ দিয়ে জীবন চলে না, বাস্তবতা মেনে নিতে হয়। নিচে চলো বাবা। আচ্ছা চলেন। তারপর আন্টি সহ নিচে আসলাম। কনা গাড়ির ওখানে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে। আমার যাওয়া মাত্র কল কেটে দিয়ে রেখে দিল। কি হয়েছিল আম্মু? কনা, আজ আর তোর অফিস যাওয়া লাগবে না। কেন? আজ আমার মন ভালো নেই, তাই গল্প করব। ম্যাম, আমি তাহলে যাই? তোমার অফিসে যাওয়া লাগবে না। তাহলে বাসায় যাই? না, চলো উপরে। ওকে। তারপর আমি, আন্টি আর কনা উপরে গিয়ে বসলাম। কনা আমার পাশে এসে বসলো। আন্টি আমাদের সামনে নাস্তা দিয়ে কোথায় যেন গেল। আমি টিভিতে খবর দেখায় মনোযোগ দিলাম। আন্টি আসলো 15 মিনিট পর, এসেই সোফায় বসলেন। তখন, আচ্ছা বাবা, তুমি এখন থাকো কোথায়? জি, এই তো সামনেই, এখান থেকে 2 কিলোমিটার হবে। খাওয়া দাওয়া করো কোথায়? হোটেলে বা ফুটপাতে? এভাবে ফুটপাতে খেলে তো শরীর খারাপ করবে। জানি সেটা। বাবা, আমাদের বাসায় একটা ফাঁকা রুম আছে, ওই রুমে থাকতে পারো। ধন্যবাদ, কিন্তু আমার এত টাকা দিয়ে থাকা হবে না, আমি ওখানেই ভালো আছি। তোমার ভাড়া আর খাওয়ার টাকা কিছুই লাগবে না, সব আমাদের সাথে। মনে করবে তুমি আমার পরিবারের একজন সদস্য। করুণা করছেন আপনারা? করুণা না বাবা, আমাদের কিছু কাজ করে দিতে হবে। কি কাজ আন্টি? কনা তো অফিসে থাকে, আমাদের বাজার আরো অন্যান্য কাজ আমাকে করতে হয়। বাজার করা আরো টুকটাক কিছু কাজ করতে হবে তোমায়, আর আমার মেয়েকে সময় দিতে হবে। আমি রাজি, আমি সারাদিন কনার সাথেই থাকি। এখন আর একটু সময় দেওয়া লাগবে, তখন আমার 10,000 টাকা সেভ হবে। আমার থাকা আর খাওয়া 10,000 টাকার মতো যায়, তাই রাজি হলাম। কবে আসবা তুমি? কয়েকদিন যাক, তারপর। ওকে। তোমরা বসে গল্প করো, আমি খিচুড়ি রান্না করি। ওকে আম্মু, তার আগে আমাদের 2 মগ কফি বানিয়ে দাও। আন্টি রান্নাঘরে গেল, আর কনা আমাকে ওর বেডরুমে নিয়ে গেল। আমি ওর বেডরুমে গিয়ে, কনা, এগুলো কি? দেয়ালে লাগানো আমার ছবি দেখিয়ে বললাম, ওই ছেলেটাকে ভালোবাসতাম। ওটা তো আমার ফটো, আর তোমার সাথে তো আমার ব্রেকআপ হয়ে গেছে, তাহলে এই ফটোগুলো রাখছো কেন? সেই ছেলেটাকে যে এখনো পাগলের মতোই ভালোবাসি। তোমার ঢং। বলেই চেয়ার টেনে নিয়ে ফটোগুলো ছেঁড়ার জন্য হাত বাড়ালাম। যদি একটা ফটো ছিঁড়ে তোমার অবস্থা খারাপ আছে। প্লিজ এমন পাগলামো করো না, তোমার আম্মু জানতে পারলে ঝামেলা হয়ে যাবে। আম্মু সব জানে। দেখো কনা, তুমি আমার চেয়ে অনেক ভালো ছেলে পাবা, পয়সাওয়ালা জামাই পাবা, আর এগুলো ফটো দেখলে তোমার অনেক সমস্যা হবে। তোকে সেটা বলতে হবে? আমি কি করব? ওকে, তুমি কি করো করো, আমি তাহলে আজকেই চাকরি ছেড়ে দিচ্ছি, থাকবো না আর এই শহরে। সেই সুযোগ নেই চান্দু। দেখা যাবে। বলেই আমি চলে আসতে ধরলাম। তখনই কনা আমার হাত ধরে টেনে ওর বিছানায় বসালো। 5 বছরের এগ্রিমেন্টের কথা মনে আছে? যদি চাকরি না করো কমপক্ষে 2 বছরের জেল হয়ে যাবে। হলেও সমস্যা নেই, কি করবে আমায়? এখন যে চাকরির হাহাকার, 2 দিন পরেই অন্য লোক পেয়ে যাবে। যদি জেল হয় তোমার পরিবারের কি হবে ভেবে দেখেছো? তাহলে কি করবা? আমি চাকরি করব। এই তো গুড বয়। কিছুক্ষণ আমরা দুজনে চুপ করে আছি। নীরবতা ভাঙলো আন্টির কফি আনার কারণে। আন্টি কফি দিয়ে গেল। কনা আর আমি কফি পান করতেছি। তখনই, কনা, তুমি যেটা ভাবছো সেটা সম্ভব নয়।
তুমি অন্য কাউকে ভালোবাসো? আমিও তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু আমি পরিস্থিতির শিকার। আমি জানি, আর আমি তোমার আব্বু আর আমার হবু শ্বশুরের চিকিৎসা করাবো। তুমি আবার কিছুদিন পর কোটা দিবা। আমাকে কি এমন মনে হয় তোমার? কিছুদিন সময় দাও আমাকে। ওকে, চলো ছাদে যাই। না, আমি বাসায় যাব। আম্মু রান্না করছে, খেয়ে যাবা। দেখো তো কত দূর হলো। ওকে। কণা নিচে চলে গেল, আর আমি ভাবতেছি কণাকে আমার ওই আগে পছন্দ হয়েছিল, তারপর ভালোবেসেছিলাম, অনেকদিন পিছনে ঘুরেছি, অনেক থাপ্পড়ও খেয়েছি, তবুও বেহায়ার মতো পিছনে ঘুরতাম। আর ওদিকে কণাও চুপি চুপি আমার সব ইনফরমেশন বের করেছিল। পরে রাজি হয়, শুরু হয় আমাদের প্রেম। 1 বছর চুটিয়ে প্রেম করি, একে অপরকে ছাড়া কিছুই বুঝতাম না। একদিন দেখা না করলে আমার মার খেতে হতো, আর আমার অধিকাংশ পোশাক কণায় গিফট করত। আমার পরিবারের সবার জন্যই করত গিফট। আমি কণাকে কিছু দিতে পারিনি। কণা আমার হাত খরচ, রেস্টুরেন্ট বিল সব দিত। আমাদের রিলেশনের কথা আমার পরিবার জানতো এবং মেনেও নিয়েছিল। কণার পরিবারও জানতো। অনার্স পাশের পর দেখা করতে চেয়েছিল, তারপর আব্বুর ঘটনার পর আর দেখা করতে পারতাম না। টিউশনি শুরু করি, যেটার কণা জানতো না। প্রত্যেক দিন দেখা করতে যাওয়া আমার সমস্যা হচ্ছিল, তাই ভালোবাসাকে বিসর্জন দিয়েছিলাম। ব্রেকআপের দিন কণা আমাকে অনেক অপমান করে চলে যায়। ব্রেকআপের পর টানা 15 দিন রুম থেকে বের হয়নি। পরে ব্রেকআপের কথা শুনে আম্মু রাগ হয়েছিল, কিন্তু কিছু করার নেই, বাস্তবতা মেনে নিতে হবে। কিছুদিন পর ভার্সিটি গিয়েছিলাম, সেখানে শুনেছিলাম কণা দেশের বাইরে গেছে। আফসোস হচ্ছিল, কিন্তু মেনে নিয়েছিলাম। আমি কখনো ভাবিনি ওর সাথে আমার দেখা হবে, কিন্তু বিধাতা দেখা করিয়ে দিল। প্রথম দিন অফিসে ওকে দেখেই জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল, কিন্তু আমি আর আগের সেই ছেলেটা নেই, নিজেকে বদলিয়ে নিয়েছি। এসব ভাবতেছি আর চোখের কোণে পানি এসে গেছে। তাড়াতাড়ি চোখের পানি মুছলাম, স্বাভাবিক হওয়ার জন্য ফোন টিপতে লাগলাম। কণা আসলো, এসে ফ্রেশ হতে বলল। আমি ফ্রেশ হয়ে খিচুড়ি খেয়ে নিলাম। অনেক সুন্দর হয়েছিল খিচুড়ি, পেট ভরে খেলাম। কণা আবার রাতের জন্য বাটি ভর্তি করে খিচুড়ি দিল জোর করে। আমি সন্ধ্যার সময় ওদের বাসা থেকে রওনা দিলাম। বাসায় আসতে 20 মিনিট লাগলো। বাসায় এসে দেখি ছাত্র বসে আছে মাসের বেতন দেওয়ার জন্য। ছাত্ররা চলে গেল, ওদের ভালো করে পড়াশোনা করতে বললাম। ছাত্ররা চলে গেল, আম্মুর কাছে কল দিলাম। হ্যালো আম্মু, কেমন আছেন? কি আর ভালো বাবা, তোর আব্বুর চিন্তায় আরো আমি শেষ। তোর আব্বুর ওষুধ শেষ হয়েছে 2 দিন আগে। কল দিতে পারেন নাই? ওষুধ শেষ হওয়ার আগেই কল দিবেন। আমি ভাবলাম তোর কাছে টাকা নাই, তাই দেইনি। আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা দে। তুই বাসায় কবে আসবি বাবা? কিছুদিন যাক। আচ্ছা, আর সাবধানে থাকিস। আর তোর আব্বুর অপারেশনের করার কথা মাথায় আনিস না, কারণ এত টাকা ম্যানেজ করতে তুই নিজেকে শেষ করে দিচ্ছিস না। চুপ করো তো। আচ্ছা, রেখে দে। আচ্ছা। ফোন রেখে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন আবার অফিসে গেলাম, দেখলাম কণা এখনো আসেনি। আমি আমার কেবিনে বসলাম আর কালকের বাকি কাজ করতে লাগলাম। কিছুক্ষণ পর কণা আসলো, এসে ওর কেবিনে না গিয়ে আমার কেবিনে আসলো। কি করো? কালকের বাকি কাজ করতেছি। শাবাশ, দাঁড়াও, তোমাকে আরো কাজ দিচ্ছি। আচ্ছা দাও। কণা এসে আমাকে একটা লিস্ট দিল। এটা কি? মাসের শুরু এখন। এতদিন আয়ের হিসাব করে ফাইনাল বানিয়েছো, এখন কর্মচারীদের বেতনের ফাইল বানাও, ভুল যেন না হয়। ওকে, আমি কি এখানে থাকবো? না, তুমি তোমার রুমে যাও, কেউ দেখলে অন্য কিছু ভাববে। ওরে আমার লজ্জাবতী। কণা চলে গেল, আমি আবার কাজে মনোযোগ দিলাম। কিছুক্ষণ পর আমি ওয়াশরুমে গেলাম। সেখান থেকে আসার পথে একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম। ও সরি। ব্যাপার না, আমি কি নতুন নাকি? 2 দিন হলো জয়েন করেছি। নাম কি আপনার? আমি ফারুক। আমি নীলা।
জগন্নাথ থেকে 2 বছর আগে মাস্টার শেষ করেছি। আমি ঢাকা থেকে অনার্স করেছি আর মাস্টার্স চলতেছে। তুমি আমার জুনিয়র, আমাকে আপু বলে ডাকবে। আর কোনো সমস্যা হলে আমার কেবিনে আসবে। ওকে। নীলা আপু চলে গেল আর আমি আমার কেবিনে আসলাম। কেবিনে আসা মাত্র কণা ফোন দিয়ে ওর কেবিনে যেতে বলল। আমি কণার কেবিনে গেলাম। তখন নীলা আপুর সাথে কি কথা বললা? তুমি দেখলা কেমন করে? সিসিটিভিতে মিথ্যা বলবা না। এমনি পরিচিত হলাম। কোনো মেয়ের সাথে কথা বলবে না। আমার নীলা আপুকে পছন্দ হয়েছে, ওকে রাগানোর জন্যই বললাম। কি বললি আর একবার বলতো? আরে না, এমনি বললাম। ভালো তো। এই কি করো? আমাকে কিস করো। পাগল নাকি তুমি? কি বলছো এসব? কিস করবে না তাই না? কণা আমায় আকস্মিক লিপ কিস শুরু করে দিল। জীবনের প্রথম এমন ফিলিংস হলো আমার। আর আমি নিজেকে ধরে রাখতে না পেরে রেসপন্স শুরু করলাম। আমি তো শুধু মধু খাচ্ছি। হঠাৎ কণা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে নিজের চেয়ারে গিয়ে বসলো। আমি তখন বুঝতে পারলাম এতক্ষণ কি করলাম। আমি তো অনেক লজ্জা পেয়েছি। লজ্জায় মাথা নিচু করে বসে আছি। ভার্জিন ছেলেটাকে এভাবে দর্শন করলা? মহারাজ লাঞ্চ করবেন না? গুরুত্বপূর্ণ কাজ করতেছি, ক্যান্টিনে খেয়ে নিব। আজ তোমার সাথে যেতে পারবো না। তুমি কাজ করো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো। বাইরে যাবা না। আচ্ছা, আরেকটা লিস্ট তৈরি করতেছি। আচ্ছা। কণা চলে গেল। মোবাইলে দেখলাম 1:25 বাজে। আবার কাজে মন দিলাম। আরও একটা লিস্ট তৈরি শেষ করলাম। সকাল থেকে 2টা কমপ্লিট করেছি আর তৃতীয়টায় গিয়ে মাথা কাজ করছে না, তাই বসে ফোন টিপতেছি আর কণার জন্য অপেক্ষা করতেছি। অপেক্ষার প্রহর শেষ করে মহারানী হাজির। আমার কেবিনে আসো। ওকে। কণা নিজের কেবিনে গেল আর আমি ফ্রেশ হয়ে আসলাম। কণার কেবিনে গিয়ে দেখি কণা প্লেটে খাবার তৈরি করছে। আমি ভিতরে গেলাম আর ওর সামনে গিয়ে বসলাম। তুমি খাও। লজ্জা করে আমার। দরজা লক করে দাও। লাগবে না। তুলে খাওয়াও তো, আমার কিন্তু রাগ হচ্ছে। কণা আমাকে তুলে খাওয়াচ্ছে আর আমি এটাও জানি কণা বাসায় খায়নি, তাই ওকে আমি তুলে খাওয়াইলাম। একই প্লেটে দুজন খাচ্ছি। তালির শব্দে পেছনে তাকিয়ে আমি তো ভয়ে চুপসে গেলাম। বাহ মামা বাহ, অনেক দূর গিয়েছিস, অথচ ট্রিট পেলাম না। তুমি চলে যাওয়ার পর লিপি আমার বেস্ট ফ্রেন্ড ছিল। তোমার আমার সব কথা লিপি জানে। শালি, দিলা তো রোমান্টিক মোডটা নষ্ট করে। দুলা ভাই, আমায় তুলে খাওয়াবেন না? আসো। খবরদার। দুলা ভাই লাগবে না, কন আমার ভাগেরটা কই? দরজা লক করে দিয়ে এসে বসো। তোর জন্য এসে এনেছি। সত্যি? দে তো মামা। তারপর কণা লিপিকেও খাবার দিল। লিপি খাচ্ছে। হা করো। পেট ভরে গেছে। মিথ্যা বলতে পারো না। বলো কেন? লিপি থাকলেও সমস্যা নেই, ওর একটু জ্বলুক। আচ্ছা দাও। তারপর আমরা একে অপরকে খাইয়ে দিয়ে খাওয়া শেষ করলাম। খাওয়া শেষে কণা সব গুছিয়ে রাখলো, সাথে লিপি সহযোগিতা করলো। আমরা 3 জন গল্প করতে লাগলাম। তখনই আমার ফোনে কল আসলো। কল ধরে যা শুনলাম তা শুনে অজ্ঞান হয়ে গেলাম। তারপর আমার ফোনে কল আসলো। পকেট থেকে ফোন বের করে দেখি আম্মু কল দিয়েছে। কণা আর লিপিকে চুপ থাকতে বলে আমি আম্মুর কল ধরলাম। হ্যালো আম্মু। কোথায় তুই বাবা? অফিসে আছে আম্মু। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? বাবা, তোর আব্বু 2 দিন ওষুধ না খাওয়ায় আজ মারাত্মক অসুস্থ। খুব তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও। আমরা এখন গাইবান্ধার SKS হাসপাতালে আছি। আম্মু বলল তোর আব্বুর অবস্থা খারাপের দিকে যাচ্ছে। কি বললো ডাক্তার? 1 মাসের ভিতরে অপারেশন না করলে তোর আব্বুকে বাঁচানো যাবে না। আব্বুর কিছুই হবে না, আমি আছি তো। কাল তুই বাসায় আয়। আচ্ছা রাখি। ফোন কেটে দিয়ে সোফায় বসলাম। কণা আর লিপি আমাকে কি যেন জিজ্ঞেস করলো, তা শুনতেই পারলাম না। আমার কাছে 1 টাকাও ক্যাশ নেই, অথচ আজকের মধ্যে 20 লাখ টাকা লাগবে। কোথায় পাবো আমি এত টাকা? মাথায় শুধু টাকার চিন্তা আর মুখেও টাকা আর টাকা। টেনশনে আমার মাথা ধরে আসলো। তারপর আমি জ্ঞান হারিয়ে ফেলি।
তারপর কি হয়েছে আমার কিছুই মনে নেই। যখন আমি স্বাভাবিক অবস্থায় আসি তখন আমি দেখলাম আমি হাসপাতালে। আমার মাথার কাছে কণা বসা, সামনের ব্রাঞ্চে লিপি আর আন্টি বসে আছে। আমি এখানে কেমনে আসলাম? তোমার ফোন আসার পর তুমি অজ্ঞান হয়ে গেছো। তারপর আমি আর লিপি অফিসের সবার সহযোগিতায় হাসপাতালে নিয়ে আসলাম। 1 ঘন্টা পর জ্ঞান ফিরল। আচ্ছা বলো তো কি হয়েছিল যার কারণে অতিরিক্ত টেনশন করছো? আমার আব্বু 2 দিন ওষুধ খায়নি, আজ নাকি মারাত্মক অসুস্থ, হাসপাতালে আছে। বলো কি, কখন হয়েছে আমাকে তো বলতে পারতে। প্লিজ তুমি যে করেই হোক 20 লাখ টাকা ম্যানেজ করে দাও। তুমি যা বলবা আমি তাই করব। আব্বুর কথা মনে হওয়া মাত্রই কনার পা ধরে কথাটা বললাম। টাকা দিয়ে কি করবা? আব্বুর অপারেশন 1 মাসের মধ্যে না করলে বাঁচাতে পারবো না, প্লিজ ব্যবস্থা করো। তোমার আব্বু এখন কোথায় আছে? গাইবান্ধার একটা প্রাইভেট হাসপাতালে। তুমি এখনই অ্যাম্বুলেন্স করে আমার শ্বশুর শাশুড়ি আর ননদকে ঢাকায় আসতে বলো। আমি টাকা রেডি করতেছি, আর আমার শর্তগুলো পরে শুনবা। আচ্ছা। তারপর কণা আর আন্টি কথা বলতেছে, আর আমি চাচাতো ভাইকে কল দিলাম, সব ব্যবস্থা করে দিতে বললাম। আর ওদিকে আম্মু, আমার অ্যাকাউন্টে মাত্র 13 লাখ টাকা আছে। মামুনি, তুই তো জানিসই আমার অ্যাকাউন্টে 5 লাখ আছে। আরও লাগবে কমপক্ষে 22 লাখ টাকা, মোট খরচ সহ। দেখ, আমার অ্যাকাউন্টে 2 লাখ আছে। আমি আব্বুকে কল দিয়ে এখনই 5 লাখ টাকা নিয়ে আসতে বলি। যদি থাকে এখনই বলো। ওকে। তারপর লিপি ওর আব্বুকে কল দিয়ে সব খুলে বলল। ওর আব্বুর ক্যাশ টাকা ছিল কিছু, আর বাকি টাকা ব্যাংক থেকে তুলে সন্ধ্যার দিকে নিয়ে আসবে বলল। তারপর কণা আমার কাছে এসে, চিন্তা করো না, টাকা ম্যানেজ করেছি। আল্লাহ সহায় হলে আমার শ্বশুরের কিচ্ছু হবে না। আমি তোমার সারা জীবন কেনা দাস হয়ে থাকবো। কণাকে কাছে টেনে কপালে আলতো চুমু দিয়ে বললাম, ছাড়ো, সামনে আম্মু দেখছে। এখন ব্যাংকে যাওয়া লাগবে, দেরি হলে ব্যাংক বন্ধ করবে। চলো। তারপর আমি, আন্টি মানে আমার হবু শাশুড়ি, কণা আর লিপি ব্যাংকের উদ্দেশ্যে রওনা দিলাম। মনটা আমার ছটফট করতেছে। আবার আম্মুর কাছে কল দিলাম। হ্যালো আম্মু, আব্বুর কি অবস্থা? এখন স্বাভাবিক হয়েছে। ওখানে আদনান আছে? থাকলে দাও তো। আছে, ধর কথা বল। হ্যালো আদনান, আব্বু কি স্বাভাবিক? ভাইয়া, বড় আব্বু এখন স্বাভাবিক। আমি ঢাকায় যাওয়ার ব্যবস্থা করছি, এখন রওনা দিব। সাবধানে নিয়ে আসিস। চিন্তা করতে হবে না, আমি ঢাকায় পৌঁছে কল দিব। ওকে, আমি টাকা ম্যানেজ করার চেষ্টা করতেছি। আমরা গাড়িতে উঠেই রওনা দিব, রাখি। ওকে। তারপর ফোন কেটে দিলাম, কারণ আমরা ব্যাংকে পৌঁছে গেছি। একসাথে 2 রিলেটিভ অ্যাকাউন্ট থেকে 18 লাখ টাকা তুলল। অনেক সমস্যা ঝামেলা তৈরি হলো যখন আমার আব্বুর ইমার্জেন্সি অপারেশনের রিসিপ্ট দেখলাম। তখন ক্যাশ দিল। টাকা নিয়ে অনেক সাবধানে কণার বাসায় আসলাম, কারণ দেশে অনেক চোর বাটপার আছে। টাকা গোপন জায়গায় রেখে দিলাম। আমার পরিবার আসতেই তাই আমার হবু শাশুড়ি বিরিয়ানি আর কলিজা ভুনা রান্না করেছে। মনটা এখন হালকা লাগছে, খুশিতে কান্না করতে লাগলাম। তখনই কণা এসে হাত ধরে টেনে ওর রুমে নিয়ে গেল। এই হারামজাদা, কান্না করছো কেন? হ্যাঁ, খুশিতে কান্না চলে আসছে। কান্না করো না প্লিজ। তুমি কান্না করলে আমার চোখেও পানি চলে আসে। আমি তোমাকে পেয়ে ধন্য হয়ে গেছি। শর্তগুলো মনে রাখিও। যাই করো, আমার পরিবারকে ফেলে দিতে বলবা না। এসব না, কয়েকটা শর্ত বলে দিই। শুধু আমায় ভালোবাসতে হবে, আমাকে কয়েকদিনের মধ্যে বিয়ে করতে হবে, সেখানে আমার ফ্যামিলি আর তোমার ফ্যামিলি একসাথে থাকবে। অন্য মেয়ের দিকে তাকালে চোখ তুলে ফেলবো, আর বাকি শর্ত পরে বলবো। বলো রাজি কিনা? আমি তোমার সব শর্তে রাজি বলে কণাকে জড়িয়ে ধরে বিছানায় ফেলে দিলাম। তখনই হবু শাশুড়ি ডাক দিল। কণা আমায় ধাক্কা দিয়ে বিছানায় বসলো। আমিও বসে ফোন টিপতে লাগলাম। শাশুড়ি এসে, তোমার আব্বু কত দূর আসলো? আর 2 ঘন্টার একটু বেশি লাগবে। তাহলে তোমরা খেয়ে নাও। ওকে। আমার অনেক খিদে লাগছে, তাই ফ্রেশ হয়ে এসে পেট ভরে খেয়ে নিলাম। খাওয়া শেষে সোফায় বসে টিভি দেখতেছি। লিপির আব্বু টাকা নিয়ে আসলো, আমাকে চিন্তা করতে নিষেধ করলো এবং সাথে করে লিপিকে নিয়ে গেল।
কণা টাকা রেখে আসলো আর আমার শাশুড়ি ঘুমাতে গেল। আর আব্বু আম্মু আসলে ডাক দিতে বলল। কণার কথা জিজ্ঞাসা করলাম, কণা নাকি ঘুমিয়েছে। আমি সোফায় বসে আছি, তখনই কণা আসলো। তুমি এখনো ঘুমাওনি? না, তুমি এখানে তাই আসলাম। তুমি গিয়ে ঘুমাও। চুপ করো। জানো, আমি কখনো ভাবিনি এমন হবে। আব্বু আম্মু আসলে ডাক দিবা আমাকে। রাত 11টায় আমি কল পেয়ে গেট খুলে দিলাম। দেখি ওরা হাইসে করে এসেছে। হাইস কেন? ভাইয়া অ্যাম্বুলেন্স ভালো না, তাই হাইস নিয়েছি। আচ্ছা, আব্বুকে ধর, ভিতর নিয়ে যাই। তারপর আব্বুকে দোতলায় এনে গেস্ট রুমে শোয়ালাম। আব্বু সব দেখতে পারে, কিন্তু কথা বলা আর হাঁটতে পারে না। আর এই কারণে ভিতরে কি জানি সমস্যা হয়েছে। আব্বুকে রুমে রেখে আসলাম, সাথে আম্মুও আছে। আমার ছোট বোন অহনা গিয়ে কণাকে ডাক দিল। কণা অহনাকে চিনতে পেরে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। অহনাও কান্না করতে লাগলো। যখন বুঝতে পারছে আম্মু আসছে, দৌড়ে আম্মুর কাছে গেল। মামুনি, ফারুক তোমার দেখা কেমন করে পেল? অনেক কাহিনী আম্মু, এখন বলো আমাকে আগের মতো করে ছেলের বউ করবা কিনা। তোমার আঙ্কেলের অবস্থা দেখছো? আম্মু, আমি অপারেশনের সব ব্যবস্থা করেছি। পরশুদিন সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিব। কাল সকালেই টিকিট কনফার্ম করব। তুই আমার মা হয়ে গেলি মামুনি। আল্লাহ তোমাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক। এখন চলো, খেতে হবে। আগে আব্বুকে একটু খাইয়ে ওষুধ খাইয়ে দাও। এখন খাওয়ালে সমস্যা হবে, ও এখন ঘুমাবে। চলো, খাবে তুমি। তারপর আম্মু, আনহা আর আদনান ফ্রেশ হয়ে এলো। আন্টি মানে আমার হবু শাশুড়ি পরিবেশন করলো আর সবাই খেয়ে নিলাম। খাওয়া শেষে সবাই একসাথে বসলাম সেখানে। টিকিট কয়টা কাটবো? 4টা টিকিট কেটে রাখো। ওকে, কিন্তু কে কে যাবে? আম্মু যাবে, আব্বুর সেবা করতে হবে, সেগুলো আমরা পারবো না। আমি যাব, তুমি যাবে আর আব্বু। ওকে, কাল সকালে। এখন সবাই ঘুমিয়ে পড়ো। ওকে। 4টা রুম, কিন্তু বেড 3টা। একটাই আব্বু আম্মু, আরেকটাই কণা শাশুড়ি আর আনহা, আর একটাই আমি আর আদনান ঘুমিয়ে পড়লাম। পরের দিন উঠলাম কণার ডাকে। উঠে নাস্তা করলাম। নাস্তা করে অনলাইনে টিকিট কাটার জন্য রওনা দিলাম। টিকিট কনফার্ম করে টিকিটের রিসিপ্ট ফটোকপি নিলাম। এটা দেখালেই টিকিট দিয়ে দিবে। আব্বুকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। অপারেশনের সিস্টেম, অর্থাৎ কোন পদ্ধতিতে রোগী সামলে উঠতে পারবে, সেই রিসিভ করে নিলাম। সেদিন খুব দ্রুতই কেটে গেল, বুঝতেই পারলাম না। পরের দিন সকালে উঠে সব তৈরি করে নিলাম। বিকেলে 4টায় ফ্লাইট আমাদের। বাসা থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে 2টোর সময় রওনা দিলাম। দেখতে দেখতে বিকেল 4টায় প্লেন উড়াল দিল। আমরা যথাসময়ে সিঙ্গাপুর শহরে পৌঁছালাম। গাড়ি নিয়ে সরকারি হাসপাতালে গেলাম। হাসপাতালে গিয়ে বড় ডাক্তারকে দেখলাম। ডাক্তার আইসিইউতে ভর্তি করাতে বলল। আমার কাছ থেকে সাদা স্ট্যাম্পের স্বাক্ষর নিয়ে আব্বুকে অপারেশন থিয়েটারে ঢোকানো হলো। প্রায় 4.5 ঘন্টা অপারেশন থিয়েটারে থাকার পর ডাক্তার বের হয়ে এসে, কে আপনি? আমি রোগীর আত্মীয়। কেন? একটা ভালো খবর আছে। কি সেই খবর ডাক্তার, বলেন একটু। অপারেশন সাকসেসফুল, রবি সম্পূর্ণ বিপদমুক্ত ইনশাআল্লাহ। সত্যি আব্বুর কিছু হয়নি? বলেই এক দৌড়ে রুমের ভিতরে গেলাম। এখন দেখা করতে পারবেন না, রোগীর জ্ঞান ফিরতে একটু সময় লাগবে, কমপক্ষে 48 ঘন্টা। আর রোগীকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, ডিস্টার্ব করবেন না রোগীকে। ওকে ডাক্তার। আর শোনো, তোমার আব্বু একলা হাঁটতে 10 দিনের মতো সময় নেবে, কিন্তু কণ্ঠস্বর ঠিক হয়েছে। জ্ঞান ফেরার 24 ঘন্টার ভিতরে কথা বলতে পারবে ইনশাল্লাহ। ওহ আচ্ছা ডাক্তার। আমার চেম্বারে আসো, কিছু ওষুধ লিখে দিচ্ছি, 1 মাস খাওয়াতে হবে। ওকে চলেন। তারপর আমি ডাক্তারের কেবিনে গেলাম। ডাক্তার আমাকে কিছু নির্দেশনা দিলেন। সেগুলো হলো, আব্বুকে কখনো প্রেশার দেওয়া যাবে না, কোনো টেনশন করা যাবে না, সুস্থ হলে সব কাজ করতে পারবে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর আব্বুর জ্ঞান ফিরবে 48 ঘন্টার মধ্যে। কয়েকদিন কথা বলতে পারবে না, আর কয়েকদিন হেঁটে নিয়ে বেড়াতে হবে, যেমন করে আমরা ছোট বাচ্চাদের হাঁটা শিক্ষা দেই। আর কিছু ঔষধ লিখে দিলেন, সেগুলো কমপক্ষে 6 মাস সেবন করতে হবে। যাই হোক,
আম্মু কান্না করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আব্বুর যে অপারেশন শেষ হয়েছে সে কথা আম্মু আর কণা এখনো জানতে পারেনি। তাই ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন নিলাম। সেখান থেকে আম্মু আর কণা যেখানে বসে আছে সেখানে গেলাম। আম্মুকে ডেকে তুললাম, সাথে কণা উঠল। আম্মু ঘুম ভাঙা মাত্রই, বাবা তোর আব্বু কোথায়? ভিতরে আছে। অপারেশন তো শেষ হয়েছে তাই না? অপারেশন শেষ হয়েছে। তোর আব্বু কোথায় সেটা আগে বল। ভিতরে আছে। অপারেশন সাকসেসফুল হয়েছে। 48 ঘন্টায় আব্বুকে ডিস্টার্ব করা যাবে না। সত্যি বাবা? আমি শুধু দেখেই চলে আসব। আমিও যাব। চলো, কিন্তু শব্দ করলে আব্বুর মাথার সমস্যা হতে পারে। তারপর আমি কেবিনে ঢুকলাম, সাথে আম্মু এবং কণাও আছে। কণা ঢুকেই আব্বুর পাঞ্চ চেক করলো, আর আম্মু ঢুকে আব্বুর শরীরে হাত রেখে দেখলো। তারপর, আম্মু এবার বাইরে চলো। আমি বাইরে যাব না বাবা, তোরা বাইরে যা। সমস্যা হতে পারে আম্মু। বললাম তো কোনো সমস্যা হবে না, আমি কোনো শব্দ করব না। আচ্ছা বসে থাকো, আমরা বাইরে আছি। আব্বুর পাশে একটা চেয়ার এনে আম্মুকে বসিয়ে দিয়ে, বাবা তোরা দুজন কিছু খেয়ে আয়। আচ্ছা। আম্মু কেবিনে বসে আছে, আমি আর কণা বাইরে আসলাম তখন। এই, তোমার কাছে কি টাকা আছে? আমি কার্ড রেখে দিয়েছি। ও, রেখে দাও, টাকা লাগতে পারে। বলেই আমি বাইরে যাওয়ার জন্য পা বাড়ালাম। কোথায় যাচ্ছ তুমি? আমি খাবার কিনে আনতেছি। দাঁড়াও, মিথ্যা বলতে পারো না, বলো কেন? মিথ্যা বললাম কখন আমি? জানি তোমার কাছে কোনো টাকা নেই, এখান থেকে খাবার নিয়ে আসিও। আচ্ছা, আসলে আমার কাছে 5000 টাকা ছিল মাত্র। তুমি কোথায় থাকবা? কোথায় আবার, আম্মুর সাথে। ওকে। কণা আম্মুর কাছে গেল, আর আমি বাইরে গেলাম। সেখানে ভাত না পেয়ে বিরিয়ানি নিয়ে আসলাম। 4 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসলাম। এসেই, আম্মু এদিকে এসে তুলে খাওয়া আমাদের। আচ্ছা চল। তারপর আম্মু আমাকে আর কণাকে খাইয়ে দিচ্ছে, আর আমরা দুজন আবার আম্মুকে খাইয়ে দিচ্ছি। খাওয়ার এক পর্যায়ে, আজ আমি অনেক খুশি। আমরাও। আজ আব্বুর অপারেশন হয়ে অনেক শান্তি লাগছে। কণা টাকা না দিলে এটা হতো না কখনো। তোর আব্বু সুস্থ হলে তোদের বিয়ে দেব। আগে আব্বু সুস্থ হোক তো। মেয়েদের মতো লজ্জা পাস কেন? আচ্ছা মামনি, 3-4 মাস পর বিয়ে হলে কোনো সমস্যা হবে না তোমার? আম্মু আপনারা যখন দেখবেন আমি তখনই রাজি, কিন্তু বাসায় গিয়ে ওর সাথে আমার রেজিস্ট্রি করে রাখতে হবে। আচ্ছা মামনি, আমরা একটু সামলে উঠি। আর শোনো, তোমাদের তো কাল রাতে ঘুমও হলো না। এখানে যে বেঞ্চ আর ফাঁকা বেড আছে, এখানে ঘুমিয়ে পড়ো। আচ্ছা। তারপর আমরা অনেক কষ্টে ঘুমাইলাম। ঘুম থেকে উঠলাম পরের দিন সকালে। সেদিনও কেটে গেল। পরের দিন উঠে ভালো লাগছিল না, তাই কণাকে নিয়ে বাইরে গেলাম। একটা পার্কে আমি আর কণা বসে আছি তখন। আচ্ছা বলো তো, তোমার কোন শর্তগুলো পূরণ করতে হবে? যখন তুমি আমার কথা শুনবা না তখন বলবো। আচ্ছা বলেই জড়িয়ে ধরলাম। তখন ওই কণা একটা আইসক্রিমের ভাসমান দোকান দেখে আইসক্রিমের বায়না ধরলো। মহারানী আইসক্রিম খাবে। আমি আইসক্রিম এনে দিলাম। আইসক্রিম আমার একেবারে অপছন্দ। আমাকেও খেতে বলল, কিন্তু আমি খেলাম না। কণা আইসক্রিম খাচ্ছে ছোট বাচ্চাদের মতো করে। খাওয়া শেষে ছোটদের মতো চারপাশে আইসক্রিম লেগে আছে।